এমন শ্যামবর্ণ মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না মিস্টার মাহবুব। তার চেয়ে আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাকে আমার ছেলের বউ বানিয়ে নিতে চাই আমি। হবু শাশুড়ির এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল মিহিয়া। এমন কথা সে একের অধিকবারও শুনেছে, তাই সয়ে গেছে, কিন্তু চোখের জল সে যেন মিহিয়ার সাথেই সন্ধি করেছে আজ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে সে অবাধ্য জলগুলো, কিন্তু এমনটা তো কখনো হয়নি। কিন্তু কেন? এর মাঝে মিহিয়ার বাবা মাহবুব সাহেব বলে উঠলেন, কি বলছেন আপা এসব? আপনার ছেলেই তো আমার মেয়েকে বলেছে সে মিহুকে পছন্দ করে। তাহলে ও তো ছোট, আর এই বয়সী ছেলেরা এমন কথা বলবে, তাতে কান দিতে নেই। আর আমার ছেলে তো সবসময় মায়ের কথাই শুনে, ঠিক না রিয়ান বাবা? মেহিয়ার হবুবর রিয়ানও ওর মায়ের কথায় সম্মতিসূচক মাথা নাড়ালো। তার কথায় মাহবুব আলম চেঁচিয়ে বলে উঠলেন, এমন ভাবে করছো যেন বাজামাছ উল্টো করে খেতে পারো না। আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতি রিয়ান। এর ফল তো তুমি অবশ্যই পাবে, আর সেটা আজ হোক বা কাল। বলে মিহিয়ার বাবা রাগে খুবই হনহন করে সেখান থেকে প্রস্থান করলেন। মাহবুব আলম নিজ রুমে এসে মাথা নিচু করে বসে রইলেন। আজ তার একটি সিদ্ধান্ত তার ছোট্ট মিহুর জীবন তছনছ হয়ে গেল। সেদিন যদি রোকেয়াকে তার ঘরে না আনতো আর মেয়ের মা হিসাবে, তাহলে আজ কতই না সুখে থাকতো তার মেয়েটি। তিনি হাতের উল্টো ফিট দিয়ে চোখের জল মুছলেন। কি করবেন তিনি? রোকেয়া যে তাকে এমন জালে ফাঁসাবে সেটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। তার সকল সম্পত্তির অর্ধেকাংশ নিজের নামে নিয়েছে, বাকিটা তো তিনি নিজেই এতিমখানায় দান করেছিলেন। এত সম্পত্তি তার লাগতো না, কারণ বর্তমান সম্পত্তি দিয়ে তার আরও 14 বংশ চলতে পারবে। কিন্তু এসব মিহিয়ার বাবা যাওয়া মাত্রই মিহিয়ার ছোট বোন মানে সৎ বোন রুষাকে বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা মিসেস রোকেয়া। সে তো এটাই চেয়েছিল, যেন রিয়ান রুষাকে বিয়ে করুক। অবশ্য রুষা মিহিয়া সে রূপের দিক দিয়ে অনেক বেশি সুন্দরী দেখতে, তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক। আর রোকেয়া সে তো মাহবুব আলমের দ্বিতীয় পক্ষ, তাই মিহিয়া তাকে ছোট মা বলে ডাকে। এর মাঝে রিয়ানের মা বলে উঠল, তো মিসেস মাহবুব, আমরা আজই আকরটি সেরে ফেলতে চাই, কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি না করাই ভালো। তাদের এহেন কথাবার্তায় যেন মিহিয়ার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। তাই তো সে শুইতে না ফেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে জড়সড় হয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। আজ তার চোখের জল যেন বাঁধ বেয়ে গেছে। সে কখনো ভাবতেই পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে। মিহিয়ার 8 বছর বয়সে সে তার মাকে হারিয়েছে ফেলেছিল কোনো একটি ভেলায়। সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মিহিয়ার মাকে পায়নি। আর তাই তো তিনি তার বড় ভাইয়ের কথা মতো মিহিয়ার দেখাশোনার জন্যই রোকেয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই সিদ্ধান্তই তার আদুরে মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়াবে। মিহিয়া ডুকরে কেঁদে উঠল, কেন মা আমায় একা ফেলে চলে গেলে? শুনছো না তুমি তোমার এই ছোট্ট মিহুটির বুক ফাটা আর্তনাদ? কেউই বা আমাকে ভালোবাসে না, শুধু বাবাই ছাড়া। নিঃশব্দে কান্না করতে করতে চোখগুলো ফুলে উঠল মিহিয়া। সেই দ্রুত ওয়াশরুমে গেল, মুখে পানির চাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুমে থেকে বেরিয়ে কিচেনে গেল। অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিতে এগিয়ে যেতে রুষার খালা রনিয়া মিহিয়ার হাত থেকে ট্রেটি ছিনিয়ে নিয়ে 2-1টা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল। মিহিয়া মুচকি হেসে দরজার আড়াল গিয়ে দাঁড়ালো। দেখতে পেল তারই হবু বর তার ছোট বোনকে রিং পরাচ্ছে। কতই না খুশি হয়েছে মেয়েটি। মিহিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে এলো। দিন 2 চলে গেল এমন করে, কিন্তু মিহিয়ার প্রতি অত্যাচার তো আর থামছে না। ভার্সিটির ক্লাস শেষ হতে না হতে বাড়ি হাজির হতে হয়। এই সময় সকালে আড্ডা দেয় ভার্সিটিতে, আর সে দৌড়ে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছাতে দেরি হলে তার খাওয়া বন্ধ সেদিনের জন্য। তার সাথে গরম খুন্তির ছেক মুখ বুজে সহ্য করে সে, এছাড়া আর নেই কোনো উপায়। কোথায় যাবে সে? কার কাছে যাবে? নেই কোনো চেনা পরিচিত আত্মীয়। ওর আপন বলতে একমাত্র তার ফুপি ও 2 ফুফাতো বোন রিয়াপু আর তনিমাপু। তারাই তাকে ভীষণ রকম ভালোবাসে, তবে তারা থাকে ঢাকা শহরের বাইরে, যেখানে যাওয়া একদমই সম্ভব নয় মিহিয়ার কাছে। কিন্তু তার বাবার প্রতি তার একরাশ অভিমান জমা হয়ে আছে, কারণ তার প্রতি এমন অত্যাচারে তার বাবা কিচ্ছুটি বলেন না রোকেয়া বেগমকে। কেনই বা বলবেন? মিহিয়া তো আর জানে না কেন মাহবুব আলম রোকেয়া বেগমকে কিছুই বলেন না। মিহিয়ার আজ তার বেস্ট ফ্রেন্ড ছায়ার একটা কনসার্টে যাওয়ার কথা, কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার এসএস আসবে, মানে আহান সারফারাজ।
আদ্র হাজারো মেয়ের ক্রাশ, মিহিয়ারও কাশ বলা চলে, যার এক টুকরো চাহনিতে যে কোনো মেয়ে হার্টবিট মিস হরফ যায়। মিহিয়ার ছায়াও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে। আহান, সারফারাজ, আদ্র পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। অবশ্য কনসার্ট শুরু হতে এখনো সময় আছে। জাস্ট আদ্রির কণ্ঠে শুনতে বিমোহিত মনে সেখানে বসে আছে মেয়েরা। বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়েছে। আদ্র গান গাইছে, যেটা মিহিয়া প্রতিনিয়ত শোনে। দিল কো কারার আয়া মিহিয়ার ফেভারিট একটা গান। মিহিয়া মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তারই ফেভারিট গানটি গাইছে। তাতে সেও মনে মনে সুর মেলাচ্ছে। গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেন করার। প্রতিটি লাইন যেন সে নিজ আবেগ দিয়েই গেয়েছে। এতটাই ইমপ্রেস ছিল যে গানের সুর যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। গান শেষ হওয়া মাত্রই চারদিক থেকে হই হুল্লোড় শুরু হয়ে গেল। মিহিয়ার ছায়া সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সকালকে অবাক করে দিয়ে আদ্র একগুচ্ছ কালো গোলাপ নিয়ে মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিহু, উইল ইউ মেরি মি? ক্যান আই হ্যাভ ইউ? আদ্রের এমন প্রপোজাল সকলের খালি একটাই আবদার মিহিয়ার প্রতি, সেটা হলো এক্সপেক্ট হিম। কিন্তু মিহিয়া কিছুই না বলে ছায়ার হাত ধরে নিয়ে বেরিয়ে এলো কনসার্ট থেকে। আদ্রের এই প্রপোজাল লাইভ দেখানো হচ্ছিল, তাই মিহিয়া কিছু বলতে পারেনি, কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে। মিহিয়াকে এমন করে বেরিয়ে আসতে দেখে ছায়া জিজ্ঞেস করলে, মিহু, কি হয়েছে? তুই ওখানে অ্যাকসেপ্ট করিসনি কেন? কেন করিনি সেটা তুই বুঝতে না পেরেও কেন এমন প্রশ্ন করছিস? কিন্তু ওনার প্রপোজাল, প্লিজ আমাকে এটা নিয়ে আর কোনো কথা বলিস না। আজ থেকে হয়তো বাসার বাহিরে আসা বন্ধ করে দিবে। কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে মিহিয়ার বাসার সামনে আসতে দেখতে পেল রোকেয়া বেগমকে। হয়তো খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। সে শুকনো ডুব গিলে ছায়াকে বিদায় দিয়ে বাসার দিকে এগিয়ে গেল। আদ্র সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে ছেলে এলো বাসায়। আর আসার পর থেকেই একটা কথা বিড়বিড় করছে, শ্যামা পাখি, তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুধুই আমার, আর কারো হতে দিব না তোমাকে। মিহু আদ্র, কেউ আলাদা করতে পারবে না। মিহু শুধুই আদ্রের। আই নিড ইউ অ্যাট এনি কস্ট। সময় চলছে তার আপন গতিতে। সেদিনের পর থেকে সপ্তাহখানেক হতে চলল মিহিয়ার কোনো খুঁজে পাচ্ছে না আদ্র। এমন কোনো মাধ্যম নেই যেখানে খোঁজ নেয়নি। শেষে মিহিয়ার বাসার সিসি ক্যামেরা হ্যাক করতে তার অস্থির নিঃশ্বাস মিলল। ক্যামেরা দেখা যাচ্ছে মিহিয়া রুমে বিছানার এক কোণে বসে আছে। আদ্র মুচকি হাসি দিয়ে মনে মনে বলছে, মিহু পাখি, তোমার খোঁজ অবশেষে পেলাম। আজ থেকে পুনরায় তোমার প্রতি নজর রাখবো আমি, একেবারে সিক্রেট নজর, কেউ বুঝবে না, শুধু আমি ছাড়া। আর তোর প্রতি করা প্রতিটা অন্যায়ের শাস্তি তো আমি মিসেস রোকেয়া ও মিসেস মাহবুবকে দেবই, সাথে তোমার প্রাণপ্রিয় পিতা জানকেও। সব কিছুর মূল খলনায়ক তো উনি। আমি যা জানি ওনার সম্পর্কে তার সামান্য পরিমাণও তুমি জানো না মিহু পাখি। আনমনে মোবাইলটা হাতে নিয়ে মিহিয়ার প্রতিটা ছবি খুব যত্ন সহকারে দেখছে আদ্র। তার শ্যামা পাখি আসলেই মায়াবতী, অসম্ভব মায়াবতী। কাজল কালো আখিজুগুলোর পানে তাকিয়ে যেন হাজারটা বছর পার করে দিতে পারবে। মোবাইল অফ করে পাশে রেখে দিয়ে মিহিয়াকে নিয়ে ভাবনার জগতে পাড়ি জমালো আদ্র। ভাবছে সেদিনের কথা, বছর 2 আগের কথা। সেদিন আদ্র তার ফুফির বাসায় যাচ্ছিল। হঠাৎ করে মাঝ রাস্তায় জ্যামে পড়ে একটা বিশ্রী পরিস্থিতির মুখে পড়ছিল সে। সামনের মোড়ে তাকাতে একটা ফুচকার দোকানে চোখ আটকে গেল আদ্রের। আর সেখানে সেদিকে মায়াবতীর দেখা পেয়েছিল। সেদিন প্রথম তার হৃৎপিণ্ডের ফুল ফুটেছিল। কি দারুণ করে হাসতে পারে মেয়েটি, একেবারে চঞ্চল প্রকৃতির। প্রকৃতি নিজ হাতে যেন বানিয়েছে তাকে। একটু নিপুণ শিল্পীকলায় মুড়িয়েছে মিহিয়ার প্রাণবন্ত হাসিতে মুগ্ধ হয়েছিল আদ্র সেদিন। মনের গহীনে ঘণ্টা বাজিয়ে দিয়েছিল একেবারে। হঠাৎ ভাবনার মাঝে পথে ব্যাঘাত গুটিয়ে পাশে থাকা মোবাইলটা বেজে উঠল। চমকে উঠে সে মোবাইলে হাতে নিতে একরাশ বিরক্ততা বর করল চোখে মুখে। কানে দিতে উপাস থেকে নাকটানা নেকামো কণ্ঠ আওয়াজ এলো, আদ্র, তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি? তো মানে তুমি কেন ওই মিডল ক্লাস মেয়েটাকে প্রপোজ করেছ, যেটা পুরো লাইভ ছিল, পুরো বিডি দেখেছে সেটা? নান অফ ইউর বিজনেস। নিতু, অন্য কোনো প্রয়োজনে ফোন দিয়ে থাকলে বলতে পারো, অযথা তো আমার সময় অপচয় করিও না। ইউনো আই ডোন্ট লাইক ইট। আদ্র, আমার কথাটা তোমার অযথা মনে হচ্ছে? অন্তত আমার এই কথাটা
তো শোনো, আমি তোমাকে বাকি কথাটা বলার আগে লাইন কেটে দিল আদ্র। সে জানে নিতু একে কি বলবে। আলাইনা নিতু, আদ্রের মামাতো কাজিন। বেশ কয়েকদিন ধরে মেয়েটা ওকে জ্বালিয়ে মারছে। চরিত্র মোটেও ভালো না এই মেয়ের। সারাটা রাত নাইট ক্লাবেই কাটায়, আবার সে আসছে ভালোবাসার কথা বলতে। সেমলেস গার্ল, নিজে মিডল ক্লাস, আবার মিহুকে বলে কিনা মিডল ক্লাস। আগে নিজের কথা ভাব। রাগে আদ্র হন করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আদ্রের লাইন কাটা মাত্রই নিতু মোবাইলটাকে দিল একটা ডিল। সাথে সাথে মোবাইলটার ফান সোজা হয়ে দেহ বেরিয়ে আসমানের পথে উড়াল দিল। নিতুর মেজাজ এখন বেশ তুঙ্গে। নিতু শুধু চায় আদ্রের সাথে কয়েক মাস খুব ক্লোজলি মিশে নিজেকে সেলিব্রিটি হিসেবে তৈরি করতে। তারপর ওকে বিয়ে করতে পারলেই ওর সকল প্রপার্টি হাতের মুঠোয়। তোমাকে যদি আমার না করতে পারি তাহলে অন্য কেউ তোমার হতে দিব না মিস্টার আহান সারফারাজ আদ্র। ইউ আর অনলি মাইন। নো নো, ইউর প্রপার্টি ইজ অনলি মাইন। হা হা বলে রহস্যময় একটা হাসি দিয়ে বেরিয়ে রুম থেকে। সেদিন মিহিয়া বাসা ঢোকা মাত্রই খুন্তি দিয়ে অসহ্য পরিমাণ মেরেছিল রোকেয়া বেগম। এমন জঘন্যভাবে মারতে তার এতটুকু বুক কাঁপেনি। মা হয়েও কষ্ট হয়নি তার, বরং মিহিয়াকে মেরে সেদিন চরম শান্তিতে ঘুম দিয়েছিল রোকেয়া বেগম। দাগ এখনো পিঠে বেশ চকচক করছে। পানি লাগলে অসহ্য জ্বালাতন হয়। সেদিন চোখের জলও শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। এভাবে প্রতিটা দিন মিহিয়ার উপর চরম অত্যাচার করেছিল সে। শান্তিতে একবেলা ঘুমোতে আর খেতেও দেয়নি। সব মিলিয়ে বেহাল দশায় ছিল মিহিয়া। রোকেয়া বেগমের সাথে তো তার মেয়ের রুষাও ছিল। সেও কম অত্যাচার করেনি মিহিয়ার প্রতি। মাহবুব আলম শুধু চেয়ে চেয়ে দেখতেন, কিছুই বলতে পারতেন না। মিহিয়া করুণ চোখে তার দিকে তাকালে তিনি সেখান থেকে চলে আসতেন। পারতেন না মেয়েকে এমন ডাইনি মহিলার হাত থেকে রক্ষা করতে। সেদিনের পর থেকে মিহিয়াকে এক সপ্তাহ বাসার বাইরে বের হতে দেয়নি রোকেয়া বেগম। তবে এই এক সপ্তাহ মিহিয়া বেশ কিছু জিনিস আন্দাজ করতে পেরেছিল। আসলে কেন তাকে এত অত্যাচার করে তার ছোট মা। ক্লু ফেলেও কি হবে? প্রয়োজন তো তার প্রমাণ, এভিডেন্স। কিন্তু ভাবে কোথায় সে? প্রত্যেকবার সেই কথাগুলো চিন্তা করতে গোলক দাদায় পড়ছে সে। তাহলে কি এর পিছনে বড় কোনো রহস্য আছে? আমার মাকে তাহলে না না, এমন কেন করবে আমার বাবা? আজ সকালে বেশ সকালে উঠেছে সে। আজ আবার ভার্সিটি যাবে। রোকেয়া নিজেই তাকে বলেছে যাওয়ার জন্য। সাথে রোকেয়া বেগম মিহিয়ার মোবাইলটাও দিল নিয়ে যাওয়ার জন্য। মিহিয়া বেশ অবাক হলেও প্রকাশ করলো না। কিন্তু কেন বলল এমন তার ছোট মা? নিশ্চয়ই কোনো কারণ তো আছে। বেশ কিছুক্ষণ হলো ভার্সিটি এসেছে মিহিয়া। ছায়ার জন্যই অপেক্ষা করছে। এই এক সপ্তাহে একটিবারও কথা হয়নি ছায়ার সাথে তার। ৮ ঘন্টা বলে এখনো আসছে না। তাই সে ক্যাম্পাসে তার প্রিয় জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেল। বেশ নিরিবিলি জায়গাটা, চারিদিকে গাছগাছালিতে ঘেরা। জায়গাটা পাশে কয়েকটা রুম খালি পড়ে আছে। এই সময় কেউ এই দিকটাতে তেমন আসে না। মিহিও সেই জায়গায় যাচ্ছে, পছন্দের একটা জায়গা। হঠাৎ বা হাতে হেঁচকা টানে সে খালি রুমেই চলে এলো। ভয়ে গলা শুকিয়ে এলো মিহিয়া। চোখ মুখ কুচকে শার্ট খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় যাওয়ার পরও যখন কোনো সাড়া পেল না, তখন সে আপনা আপনি তার খামচে ধরা রাখা শার্টটা ছেড়ে দিল। চোখ খুলে সামনে তাকানো মাত্রই 2 কদম পিছিয়ে গেল সে। কারণ তার সামনে স্বয়ং আদ্র দাঁড়িয়ে আছে। তাকে দেখে মিহিয়ার প্রাণ যায় যে অবস্থা। কয়েকদিন আগেও তার সবচেয়ে পছন্দের মানুষের তালিকায় ছিল, আর আজ সে তার জমের তালিকায়। ভয়ের একদম হাতের মুষ্টি করে দাঁড়িয়ে রইল সে। তাকে এমন ভয় পেতে দেখে আদ্র মুচকি এসে বলল, শ্যামা পাখি, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। আদ্রের কথায় যেন ভরসা পেল মিহিয়া। চোখ তুলে তাকালো সে আদ্রের পানে। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, তো তাহলে কেন আমার পিছু নিয়েছেন? রিল্যাক্স, এত ভয় পেও না মিহু পাখি। তোমার পিছু নেওয়ার কারণ তোমায় বড্ড বেশি ভালোবাসি তাই। প্লিজ এসব কথা বলবেন না, আমায় যেতে দিন। উফ, তোমায় ধরেছি তো যেতে দেওয়ার জন্য নয়, তোমায় ধরেছি। আদ্রের কথা শেষ হওয়ার আগেই মিহিয়া চেঁচিয়ে রেগে বলে উঠল, কেন ধরেছেন আমায় মিস্টার আদ্র? টেল মি, হোয়াই ডিড ইউ গেট মি হেয়ার? তোমায় নিয়ে একান্ত সময় কাটানোর জন্য, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমার এই তিক্তময় জীবনটা। আমার তিক্তময় জীবনটা আমি সামলাতে পারবো। ইটস নান ইউর বিজনেস, সো মেসার ইউর ওয়ে বলে হন করে সেখান থেকে বেরিয়ে গেল মিহিয়া। আদ্র ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়েছে মিহিয়ার যাওয়ার দিকে। মিহিয়ার চোখের আড়াল হতে মুচকি এসে মনে মনে বলতে লাগলো, জীবনের যে কোনো মূল্য তোমাকে আমার করে নেব মিহু পাখি। আপোষ হোক বা চুক্তি, কোনো না কোনোভাবে। আই নিড ইউ ইন মাই লাইফ ফর এভার। মিসেস মিহিয়া
সারফারাজ, মাই চ্যালেঞ্জ স্টার্ট রাইট নাও। বলেই মুচকি হাসি দিয়ে আদ্র তার কাজে চলে গেল। বেশ শান্তিতে কাটবে আজকের সময়টা আদ্রের। প্রিয়সীর দেখা নিয়েই যাচ্ছে খুশি মনে। তবে চঞ্চল মেয়েটার জীবনটাকে যারা এমনভাবে হেলে পরিণত করেছে তাদের কিছুতেই ছাড়বে না আদ্র। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলোক ছায়ার খেলা, দিনভর এসব মিলেই তো শরৎ। শরতের স্নিগ্ধতা এক কথায় অসাধারণ। জলহারা শুভ্র মেঘের দল, নীল ঝকঝকে কাছের মতো স্বচ্ছ নীল আকাশ, তার পদ্মে পেঁজা তোলার মতো সাদা মেঘমেলা, এসব নিয়ে প্রকৃতি বরণ করে নেয় শরৎকালকে। কাশফুলের রাশি অপরূপ শোভা ছড়ায়। কাশফুলের অপরূপ সৌন্দর্য পুলকিত করেনি এমন মানুষ খুঁজে মেলাবার। গাছে গাছে শিউলের মন বোলানো সুবাসে অনুভূত হয় শরতের ছোঁয়া। বরণ শরতের বৃষ্টি মনে আনন্দের বার্তা বয়ে আনে। চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টির ফোঁটা যেন আনন্দ ভারী। বৃষ্টি শেষে আবারও রোদ। দিগন্ত জুড়ে সাতরঙা হাসি দিয়ে ফুটে ওঠে রংধনু। প্রকৃতির এই অপরূপ যেন প্রিয় মানুষের সান্নিধ্য চায়। হয়তো ইচ্ছা হয় গদিলের ওপারে হারিয়ে যেতে প্রিয়জনের হাতটি ধরে। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আদ্র। প্রকৃতির ফানে চেয়ে আছে মুগ্ধ নয়নে। শরতের মেঘহীন আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। কিছু দূরে সারি সারি মেঘের ছোট্ট দেখা যাচ্ছে। এমনই হোক। আদ্রের মনটা আজ বেশ খুশি, কারণ তার মা নিজেই বলেছে সে মিহিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চায়। যে মানুষটি প্রেম ভালোবাসাকে এতটাই ঘৃণা করত যে নিজ মেয়েকে পর্যন্ত মেনে নেননি, আজ সেই মানুষটাই বলছে যে তার ছেলের পছন্দের মানুষকে পুত্রবধূ হিসেবে চাইছে। এর চেয়ে খুশির খবর আর কি আছে আদ্রের জন্য? এখন শুধু মিহিয়ার রাজি হওয়ার পালা, তাহলেই সে একেবারে তাকে আপন করে নেবে। আদ্র কথাগুলো আনমনে ভাবতেই তার ফোনে কল এলো। আচমকা এমন হওয়াতে সে একটু বিরক্ত হলো। তবে স্ক্রিনে থাকা নামটা দেখে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। যে মানুষটার পিছনে ঘুরতে ঘুরতে সে আজ ক্লান্ত প্রায়, সেই মানুষটাই তাকে ফোন করেছে। ঠোঁটের সেই কিঞ্চিত পরিমাণ হাসিটা আরও গাঢ় হলো। খুশি মনে রিসিভ করতে উপাস থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ এলো। ভাইয়া, আমি মিহু। আচমকা ছায়ার কণ্ঠ। মিহুর কথা শুনে আদ্রের বুকে দুপদুপানি শুরু হয়ে গেল। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তাকে ঘিরে ধরল। কেমন অস্থির লাগছে তার। ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। সে অস্থির হয়ে জিজ্ঞেস করলো ছায়াকে, কি হয়েছে মিহু পাখির? ছায়া, প্লিজ আনসার মি। মিহুকে ওর ছোট মা প্রচণ্ড পরিমাণে মেরেছে, যে মারা ছোটে অজ্ঞান হয়ে গেছে, তার সাথে বাড়ির থেকে বের করে দিয়েছে। হোয়াট? কখন হয়েছে এসব? এখন কোথায় আমার মিহু পাখি? আর তুমিই বা কোথায়? আপনি প্লিজ এখানে হসপিটালে চলে আসুন। আপনাকে মেসেজে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, আই এম কামিং ইন 10 মিনিটস। আদ্র গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল। ছায়ার দেয়া ঠিকানায় 10 মিনিটের কম সময়ে সেখানে উপস্থিত হলো। ভেতরে ঢুকে দেখতে পেল ছায়া বারান্দায় বসে আছে। আদ্র সেদিকে এগিয়ে গিয়ে ছায়ার কাঁধে হাত রাখলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকাতে আদ্রকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। আদ্র অস্থির হয়ে ছায়াকে জিজ্ঞেস করলো, ছায়া, আমার মিহু পাখি কেমন আছে এখন? ডাক্তার কি বলেছেন? ঠিক হয়ে যাবে তো? আদ্রের অস্থিরতা দেখে ছায়া মুচকি হেসে, ভাইয়া রিল্যাক্স। মিহু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে মাথায় আঘাত পাওয়াতেই সেন্সলেস হয়ে গেছিল। থ্যাঙ্কস গড, আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। যাই হোক, ও এখন কোথায়? কেবিনে শিফট করবে কখন? এখন মেবি। তাদের কথার মাঝে ডাক্তার এসে উপস্থিত হলো। আদ্র ডাক্তারের দিকে ফিট করে দাঁড়ানোতে তাকে খেয়াল করেনি ডাক্তার। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, মিস মিহিয়ার গার্ডিয়ান কি আপনারা? এবার ডাক্তার দিকে ফিরে আদ্র এবার জবাব দিল, উনি মিস মিহিয়া নয় ডাক্তার সাহেব, মিসেস মিহিয়া সারফারাজ, মাই ওয়াইফ। আর হ্যাঁ, আমরাই ওর বাড়ির লোক। এখন কেমন আছে আমার ওয়াইফ? আদ্রের কথায় বেশ অবাক হলো ছায়া। তার চেয়ে বেশি অবাক হলেন ডাক্তার। তবে ডাক্তার সাহেব নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, সি নাও আউট অফ ডেঞ্জার। অফ থ্যাঙ্কস, দ্যাটস ফাইন মিস্টার আদ্র। যাই হোক, ওনাকে এখন কেবিনে শিফট করা হবে। ওকে, ইটস মাই প্লেজার। তবে স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন। আদ্র ডাক্তারের উদ্দেশ্যে মুচকি হেসে জবাব দিল, ইয়া শিওর। ফিট করে চোখ তুলতে নিজেকে একটা আবদ্ধ করে আবিষ্কার করলো মিহিয়া। ধীরে ধীরে উঠে বসলো সে। তাকিয়ে দেখলো চারিদিকটা। ঘরটা বেশ বড় বললেই চলে। বেশ সুন্দর আর গোছানো রুমটা। কিন্তু ওইখানে কেন বুঝতে পারছে না। ও তো বাসায় না। ওকে তো ওর ছোট মা মেরেছিল, যার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তাহলে এটা তো তাদের বাড়ির কোনো রুম নয়, ছায়াদের। কিন্তু ছায়াদের বাড়ির প্রত্যেকটা কোণা সে চেনে। তাহলে কার বাড়ি? সে এলোই বা কেমনে? হঠাৎ ওয়াশরুমের দরজা খুলতে চমকে উঠল মিহিয়া। মিহিয়াকে চমকে দিয়ে সেখানে থেকে বেরিয়ে এলো আদ্র। আদ্রকে এমন অবস্থায় রুমে দেখে ভয় পেয়ে গেল মিহিয়া। ভয় পেয়ে জড়সড় হয়ে বসল। দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে ফুঁপিয়ে
কান্না করে দিল সে। আদ্রের এতক্ষণ খেয়ালই ছিল না তার রুমে আরেকজন মানুষের অস্তিত্ব বিরাজ করছে। কারো ফুপিয়ে কান্নার আওয়াজে পিছনে ফিরতে মিহিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বুঝতে পারল না সে কেন কান্না করছে। দ্রুত কাবার থেকে কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। আদ্রের ডাকে মাথা উঁচু করে তাকালো মিহিয়া। তার চোখে স্পষ্ট ভয়ের আভা ফুটে উঠেছে। মিহিয়ার কাছে গিয়ে দুগালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, মিহু পাখি কেমন লাগছে এখন? আমি এখানে কেন? প্লিজ আমায় যেতে দিন। ফুপিয়ে কান্না করতে করতে বলল মিহিয়া। বেশ, যাবে, তবে সুস্থ হও। না, আমি এখন যাব। এত কথা বলো কেন তুমি? আদ্রের দমকে চুপসে গেল মিহিয়া। আদ্র এবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মিহু সেদিন কি হয়েছিল? তোমার এমন অবস্থা কে করেছিল? আদ্রের গম্ভীরতা মিহিয়ার মনে ভয় ধরিয়ে দিল। এমনিতেই কিছুক্ষণ আগের দমকে চুপসে গিয়েছিল। না জানে এখন যদি উত্তর না দেয় তাহলে মিহিয়ার ভাবনার মাঝে আদ্র রেগে উঠে বলে, এই মেয়ে কথা কানে যায় না। কি হয়েছিল বললাম সেদিন? সবটাই বলবা? মানে সবটাই? মিহিয়া বা চোখ ছোট করে রেগে বলল, এই মিস্টার, কথায় কথায় এত ধমক দেন কেন? বলছি, এবার শুনুন। তারপর সব ঘটনাই বলল। প্রতিটা সেকেন্ডের হিসাব নিল আদ্রকে। মিহিয়ার কথাগুলো শুনে আদ্র রাগে বুম হয়ে গেল, যেন এখনই ব্লাস্ট হবে। সে হাত যুগল মুষ্টিবন্ধ করে নিজেকে দমাতে পারছে না। তার প্রিয়তমার সাথে করা অন্যায় সে কখনো মেনে নেবে না, এর প্রতিশোধ সে নিবে। মিহিয়ার কথা শেষ হতেই একজন সার্ভেন্ট খাবার নিয়ে দরজায় নক করলো। কামিন শান্ত কণ্ঠে আসার অনুমতি দিল আদ্র। সার্ভেন্ট খাবারগুলো রেখে গেল। রাগটা সে অনেক কষ্টে দমিয়ে নিজেকে শান্ত করে মিহিয়ার সামনে প্রেজেন্ট করছে। তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে তার প্রতিটা অন্যায়ের জবাব দেবে। তাই সে শান্ত হয়ে হাত ধুয়ে এসে বাবু হয়ে বসলো মিহিয়ার সামনে। মিহিয়ার মুখের সামনে এক লোকমা খাবার তুলে ওর দিকে, নাও, হা করো। মিহিয়া নাক মুখ কুচকে জবাব দিল, খাবো না। নো মোর ওয়ার্ডস, চুপচাপ হা করো, না হলে জোর করে খাওয়াবো। আদ্রের কথায় মিহিয়ার মুখ আপনা আপনি হা হয়ে গেল। আদ্র সুবিধা মতো লোকমাটা মিহিয়ার মুখে সালান করে দিল। এভাবে একে একে সবগুলো খাবার মিহিয়াকে খাইয়ে সে প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কি মনে করে পিছন ফিরে তাকালো মিহিয়ার দিকে। গম্ভীর স্বরে বলে উঠল, চুপচাপ শুয়ে থাকো, আমি এখনই আসছি। বলে বেরিয়ে গেল আদ্র। এতক্ষণ আদ্রের সামনে কিছু বলতে না পারলো, এখন বসে বসে আদ্র শুদ্ধ বংশ উদ্ধার করতে লাগলো মিহিয়া। রাত 12:37। এমন সময় কেউই বা ফোন দেয় না মাহবুব আলমকে, কিন্তু আজ ফোন পেয়ে বেশ অবাক হলেন তিনি। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা অপরিচিত গম্ভীর নারী কণ্ঠস্বর ভেসে এলো মাহবুব আলমের কানে। আর সেটা হলো, কাজটা ভালো করলে না মাহবুব, এর প্রতিটার ফল তুমি ভোগ করবে। কে আপনি? ভয় পেয়ে জিজ্ঞাসা করলো মাহবুব আলম। সময় হলে জানতে পারবে বলে কল কেটে দিল মহিলাটি। মাহবুব আলম ভয় পেয়ে গেলেন, কিন্তু সে জানলো কেমন করে? আর তাকে তো সে নিজে হাতে কিছুই মেলাতে পারছে না মাহবুব আলম। তবে মিহিয়ার জন্য তার বেশ খারাপ লাগছে। আপন সন্তান বলে কথা, তবুও তাচ্ছিল্যের হাসি দিয়ে শুয়ে পড়ল সে। সাদা মেঘের ভেলা বাসিয়ে শরৎ বিদায় নিয়েছে সদ্যই। হেমন্ত শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙে এখন ধূসর প্রায়। শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভোরের সোনারাঙা রোদ। বিকেল 5টা না বাজতেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য। গোধূলি লগ্ন পেরিয়ে জলদি নেমে আসছে সন্ধ্যা। ভোরের আলো ফুটতে স্নিগ্ধ শিশিরে ভেজা সবুজ ধানের পাতাগুলো নুয়ে পড়ছে বাতাসে। সাত কালো বয়ে আসা হিমেল হাওয়ার টের পাওয়া যাচ্ছে। ধীর পায়ে শীত নামছে প্রকৃতিতে। আর শিশির ভেজা ভোর যেন জানান দিল, ধীর পায়ে শীত আসছে। ভোরের আলো ফোটার আগে প্রকৃতিতে আজ ভর করেছে ঘন কুয়াশা। চারিদিকে আজ সূর্যের আভাস। শীতের সকালে বাগানে খালি পায়ে শিশিরে ভেজা ঘাসের ওপর মনে হাসছে মিহিয়া। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে খুবই খুশি সে। শীতের জানান দিতেই কুয়াশার আচ্ছন্ন চারিদিকটা। ওই বাড়িতে থাকাকালীন সময়ে শুধু অত্যাচারের কারণে এটুকু শান্তিতে থাকতে পারেনি সে। সেখানে শিশির ভেজা সকাল তো দূরে থাক, আজ এই মিষ্টিময় মুহূর্তে মিহিয়ার সাথে আছে শাহানা ইয়াসমিন, আদ্রের মা। উনি একেবারেই চলে এসেছিলেন সেদিনই, যেদিন মিহিয়া এসেছিল। সেদিনের পর থেকে মিহিয়াকে নিজের মেয়ের মতন আগলে রেখেছেন শাহানা ইয়াসমিন। হঠাৎ আজ সকালবেলা মিহিয়া আবদার করে বসলো সে নাকি বাগানে হাঁটবে, তাও খালি পায়ে। তিনি কি আর ফেলতে পারেন তার মেয়ের কথা? তিনিও সায় দিলেন মিহিয়ার কথায়। দুজন একসাথে হাঁটবে শিশির ভেজা সকালে। তাই তো আজ সকাল সকাল বেরিয়ে বাড়ির বাগানটায় হাঁটছেন মিহিকে নিয়ে। মিহি বাচ্চামোগুলো খিলখিলিয়ে হাসি সব মিলিয়ে একটা ভালো লাগার মুহূর্ত গড়ে তুলছে আদ্রের মায়ের জন্য। আন্টি, আজ সকালটা বেশ ফুরফুরে, তাই না?
রে মা, জানিস তোর আঙ্কেলের সাথে কতই না সময় কাটিয়েছি, এমন বেশ রোমাঞ্চনীয় ছিল। তাই তো আজ কেমন লাগছে? তোমার সাথেই বেশ লাগছে। আমার আজ প্রথম শীতের সকাল তোমার সাথে, খুব ভালো লাগছে। এভাবে কথা বলছে দুজনার আশেপাশে বসছে। মিহিয়াকে নিজের পুত্রবধূ করার আরও একটা মোক্ষম সুযোগ নিলেন তিনি। এর হয়তো একটা কারণ আছে, যেটা সকলের অজানা। সব কিছু সঠিক হলে শাহানা ইয়াসমিনের মোক্ষম চালটাই চালবেন। হঠাৎ আদ্রকে একদানে মিহিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলেন শাহানা ইয়াসমিন। নিজেই সেখানে থেকে সরে এলেন, সুযোগ করে দিলেন আদ্রকে। আদ্র বুঝতে পেরে সেই সুযোগে মিহিয়ার ঠিক পিছনে চলে এলো। অনেকক্ষণ ধরে শাহানা ইয়াসমিনের উপস্থিতি না পেয়ে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল মিহিয়া, কারণ তার ঠিক পিছনে আদ্রর দুহাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে মুচকি হাসি, যেটা যে কোনো মেয়েকে ঘায়েল করতে যথেষ্ট। আর সেটাই এখন মিহিয়ার একমাত্র ভয়ের কারণ। আদ্র গোর লাগা দৃষ্টিতে মিহিয়ার দিকে তাকিয়ে আছে। মিহিয়া তাকিয়ে আছে তার চোখের দিকে। কতটা গভীর তার দুচোখ, সরু স্যাপটা নাক, দুচোখের ঠিক নিচে লালচে একটা তিল, সিল্কি চুল যা ছেলেদের থাকতে নেই। সব মিলিয়ে একদম পারফেক্ট। মিঠিয়া কখনো এতটা সামনে থেকে কোনো পুরুষ মানুষের দিকে তাকায়নি যতটা আজ আদ্রের দিকে তাকিয়েছে। শ্যামা পাখি, আর কত ভাবা আমায় নিয়ে, খুন করবে তুমি। হঠাৎ আদ্রের রেহেন কথায় অবাক হয়ে না হয়ে পারল না মিহিয়া। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, মানে হলো তুমি এমন চুল ছেড়ে দিলে কেন? জানো, এই রূপে বারবার খুন হই আমি। যতবারই তুমি এই রূপে আমার সামনে আসো ততবারই আমি নিজেকে সামলাতে পারি না, যে বারবার ইচ্ছা করে তোমার মাঝে নিজেকে বিলিয়ে দেই। ইস, শখ কত! আপনি কেন আমার মাঝে নিজেকে বিলিয়ে দিবেন? এবার আদ্রের কথায় মুখ বেংসি দিয়ে জবাব দিল মিহি। ভালোবাসি তাই, কিন্তু আমি তো বাসি না বলে হঠাৎ সে লজ্জামাখা মুচকি হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। হাদ্র বোকার মতন মিহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেই নিজের মাথায় সাফ দিল, আজও বোকা বানালো মিহু পাখি আমায়। উফ, মেয়েটা নির্ঘাত খুন করবে আমায়। আবারও একই কায়দায় মিহু তাকে মিষ্টি হাসি দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এমন করে গত 2 মাস যাবৎ যতবারই আদ্র তার কাছে আসতে চায় ততবারই সে তাকে বোকা বানিয়ে চলে যায়। হ্যাঁ, সেদিনের পর থেকে এখন মিহিয়া আদ্রের বাসায় থাকে। রুমে এসে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। যতবারই আদ্র তার মুখোমুখি কিংবা সামনে যায় ততবারই তার হার্টবিট এতটা ফাস্ট চলে যে সে হার্ট অ্যাটাক করার উপক্রম। উফ, আর একটুর জন্যই নির্ঘাত আজ শেষ দিন ছিল আমার জন্য, এই মানুষটাই না বলে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আজ ভার্সিটি যাবে, তাও 2 মাস পর। আদ্রের টোটালি নিষেধ ছিল, কিন্তু মিহিয়া জোড়াজুড়িতে সম্মতি দিল, তবে রিকশায় যাওয়া যাবে না। টানা আধা ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল মিহিয়া। এখন সোজা শাহানা ইয়াসমিনের রুমে যাবে, তারপর ব্রেকফাস্ট করে সোজা ভার্সিটি। অবশ্য গাড়ি নিয়ে যাবে, রিকশা করে যাওয়াটা আদ্রের সরাসরি নিষেধ। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে মিহিয়া। কত অচেনা লাগছে ক্যাম্পাসটা। কতদিন পর এলো ক্যাম্পাসে, সব কিছু যেন পাল্টে গেল। আসলেই কোথাও বেশ কয়েকটা দিন যাওয়া না হলে পরবর্তীতে সেটা চিনতে বেশ অসুবিধা হয়। বাস্তবতা বলে কথা। চারদিকে তাকিয়ে দেখছে মিহি, আর তার দেখার মাঝে এসে উপস্থিত হলো ছায়া। মিয়া ছায়াকে দেখা মাত্র জড়িয়ে ধরলো। ফোনে টুকটাক কথা হলেও সামনাসামনি একদমই দেখা হয়নি। একদমই। কেমন আছিস মিহু? বেশ ভালো। তুই? বেশ ভালোই, তবে তোকে ছাড়া একদমই ভালো ছিলাম না রে। উফ, বাদ দে ওসব কথা, এখন ক্লাসে চল। দুজনে হাঁটা দিল ক্লাসের দিকে। মাঝপথে তাদের থামিয়ে দিল একদল বখাটে বললে ভুল হবে, তারা সিনিয়র, ফাইনাল ইয়ারের। প্রায়শই মিহিয়াদের ডিস্টার্ব করে তারা, বিশেষত মিহিয়াকে। সেদিনের পর থেকে, যেদিন আদ্র মিহিকে সকলের সামনে কনসার্টে প্রপোজ করছিল, প্রায় প্রতিটা দিনই এমন করতো। 2 মাস পরে এসেও শান্তি পেল না তারা। আজও ঠিক একই রকম। মিহিজান, আমার প্রপোজাল কখন অ্যাকসেপ্ট করবা? কি হলো জান, বলো, কি সমস্যা আপনাদের? এভাবে পথ না আপনাদের হয় না? রেগে বলে উঠল ছায়া। নো শালিকা, আগে অ্যাকসেপ্ট করুক, তারপর আর আসবো না। এভাবে পথ আটকাতে হিহি। মিহি
মিহিয়া তাদের সাথে আর কথা না বলে ছায়ার হাত ধরে নিয়ে এলো ক্লাসরুমে। তারপর প্রতিটা ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে এলো। সেদিনের পর থেকে কেউই আর ফোন না করলেও বেশ ভয়ে ছিলেন মাহবুব আলম আর রোকেয়া বেগম। তবে ভয়টা আরও বাড়িয়ে দিল কিছুক্ষণ আগের ফোনটা, তাও রাত ৩টা ৩৩ এত রাতে ফোন দিলে মানুষের নিশ্চয়ই ভয় হওয়ারই কথা। ঠিক একই রকম ভয় পেলেন তারা। ভাবছেন তাহলে কি নিশ্চয়ই কোনো গভীর সংক্রান্তে ফেসেছেন তারা। কিন্তু তাদের এমন করে হুমকি দেওয়ার মানে বুঝতে পারছে না তারা। সর্বশেষ যে ছিল তাকে তো নিঃশেষ করে দিয়েছিল, সবশেষে তার মেয়েকেও। কিন্তু কেন তাদের আবারও এমন হুমকির সম্মুখীন হতে হচ্ছে? তাহলে তাদের সাথে অন্য কারো শত্রুতা সৃষ্টি হয়ে গেল, নাকি পূর্বের জের ধরে কেউ তাদের এমন হুমকি দিচ্ছে, নাকি তাদের চেনা জানা কেউ বা হতে পারে। তাদের মনের ভিতর চলছে এসব আজগুবি চিন্তা ভাবনা। সামনে কি ঝড় আসতে চলেছে সেটাই ভাবছেন মিস্টার মাহবুব ও মিসেস রোকেয়া। তবে আগন্তুকের বলে শেষ কথাটার হিসাব কিছুতেই মেলাতে পারছে না তারা। তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক কোনো শাস্তি, যেটা তাদেরও জানা। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি শেয়ার দিবেন, একটি লাইক করবেন গল্পটাকে। আর গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।